অ্যাঞ্জেল অ্যাঞ্জেলিনা, পর্ব সংখ্যা 34। লেখনীতে ফারহানা নিঝুম। রিসার্চ সেন্টার, হলরুম 2। গভীর নৈশব্দে আচ্ছন্ন কেবিন জুড়ে ছড়িয়েছিল নির্বাক উত্তেজনা। সাদা ফ্লোরোসেন্ট আলোয় কৃত্রিম দীপ্তি দেয়ালের উপর নিষ্প্রাণ আভা ফেলে রেখেছে, যেন এ ঘরে অনুভূতি প্রবেশ নিষিদ্ধ। কাঁচ ঘেরা জানালার ওপাশে গবেষণাগারে যন্ত্রপাতিগুলো নিরবিচ্ছিন্ন শব্দে চলমান, অথচ সেই শব্দ যেন কেবিনের ভেতরে ভারী আবহ ভেদ করতে পারছিল না। চেয়ারে হেলান দিয়ে বসে আছে আফ্রিদে হোসেন, দৃষ্টিতে অদ্ভুত প্রশান্তি, ঠোঁটের কোণে অস্পষ্ট ব্যঙ্গরেখা। তার বিপরীতে বসা ইদ্রানকে দেখাচ্ছিল সম্পূর্ণ বিপরীত, বিক্ষুব্ধ, ক্ষুব্ধ এবং চরম উৎকণ্ঠাগ্রস্ত। কপালের শিরাগুলো টানটান হয়ে উঠেছে, আঙুলের গিঁট শক্ত হয়ে আছে রাগ দমনের চেষ্টায়। হঠাৎই ইদ্রান বিরক্তি মিশ্রিত কণ্ঠে কর্কশ স্বরে বলে উঠল, আমি সত্যি বিরক্ত আফ্রিদ। ইসকিয়াস রাইসাকে ধরে ফেলেছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই অ্যাম সেইং? কথাগুলোর প্রতিটি বর্ণ যেন দহন ছড়াচ্ছিল কক্ষ জুড়ে, কিন্তু আফ্রিদের মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না। সে কেবল ধীর ভঙ্গিতে মাথা দোলালো, গাঢ় স্বরে বলল, হ্যাঁ, ডোন্ট ওয়ারি, রাইসা কিছু বলবে না। তার স্বরভঙ্গির অবিচল স্থিরতা ইদ্রানের ভেতরের ক্রোধকে যেন আরো উস্কে দিল। সে কয়েক মুহূর্ত নীরবে আফ্রিদের দিকে তাকিয়ে রইল, দৃষ্টিতে জমাট অসন্তোষ। অতঃপর দাঁত চেপে পুনরায় উচ্চারণ করলো, রাইসার ব্যাপারটা না হয় বাদই দিলাম, কিন্তু ইলহাম, সে যে উঠে পড়ে লেগেছে তোকে খুঁজে বের করতে আফ্রিদ। সে এই ট্যাটুর ব্যাপারে জানতে চেয়েছে। নিজের ঘাড়ের বাম পাশে আঙুল থেকে ইশারা করলো ইদ্রান। সেখানে কালো কালি দিয়ে উৎকীর্ণ রহস্যময় প্রতীকটি যেন অদৃশ্য আতঙ্কের সাক্ষী হয়ে আছে। আফ্রিদ ধীরে সুরে তাকালো ট্যাটুটির দিকে, তারপর ওষ্ঠ বাঁকিয়ে এমন এক হাসি দিয়ে হাসলো যেটাতে অবকা, উপহাস আর দুর্বোধ্য আত্মবিশ্বাস একসাথে মিশে আছে। সেই হাসি যেন ইদ্রানের ধৈর্যের শেষ প্রান্ত ভেঙে দিল। ধপ করে সচলে টেবিলের উপর আঘাত করলো সে। টেবিলের কাজ কেঁপে কেঁপে উঠল মুহূর্তে। ইদ্রানের কণ্ঠে এবার ক্ষোভের পাশাপাশি স্পষ্ট আতঙ্ক। তুই হাসছিস? সিরিয়াসলি? তোর কারণে এ ট্যাটু বানাতে হয়েছে। তুই জোর করেছিলি বলে এটা করেছি, আর এখন বুঝতে পেরেছি আমাকে টার্গেট করার জন্য এত নাটক সাজানো হয়েছে। কথাগুলো শেষ করে ভারী শ্বাস ফেলল ইদ্রান। তার চোখে মুখে জমে থাকা উৎকণ্ঠা স্পষ্ট বলে দিচ্ছিল পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অথচ আফ্রিদ, সে তখনও ভীষণ স্বাভাবিক। চেয়ারের সাথে শরীর আরো হেলিয়ে দিয়ে দুহাত জড়িয়ে নিল বুকে। চোখের গভীরে ধূসর রহস্যের ছায়া নেমে এলো। অতঃপর নিম্ন স্বরে প্রায় ফিসফিসে সুরে বলল, কুল ডাউন ম্যান, এত প্যানিক করছিস কেন? তুই একটু থেমে ঠোঁটের কোণে ধীর বিপজ্জনক হাসি টেনে আবার বলল, আমার সাদাসিধে বউটা খুব খাটছে, ওকে ওর মতো কাজ করতে দে, রিল্যাক্স কর। শহরের গোধূলি বেলাটা তখন ধীরে ধীরে নিয়ন আলোয় কৃত্রিম নিভায় নিমজ্জিত হচ্ছে। আকাশের শেষ প্রান্তে রক্তিম সূর্যের আবছা আভা মিশিয়ে যেন না যেতেই বহুতল অট্টালিকাগুলোর কাজ ঘেরা প্রাচীর প্রতিফলিত হতে শুরু করেছে বৈদ্যুতিক আলোকছটা। সেই ব্যস্ত নাগরিক কোলাহলের মাঝে প্রস্তুত হয়ে নিজে অবতরণ করলো স্মাইলি ও ন্যান্সি। এখানে আসার পর থেকে একেবারের জন্য বাইরে যাওয়া হয়নি স্মাইলির। সকাল থেকে এক প্রকার শিশুসুলভ অনুরোধে অটল ছিল সে। আজ তাকে শপিংয়ে যেতেই হবে। ন্যান্সি বহুবার অনীহা প্রকাশ করলেও শেষ অবধি মেয়েটার আবদারের কাছে নত স্বীকার করতে বাধ্য হলো। সিলভার বর্ণের ওভারসাইজ টি শার্টের সঙ্গে গাঢ় নীল ডেনিম জিন্স পরিধান করেছিল ন্যান্সি। উন্মুক্ত কেশরাশি কাঁধ ছুঁয়ে নেমে এসেছে, অথচ তার মুখাবয়বে স্থির হয়ে আছে অনুচ্চারিত ক্লান্তির রেখা। বাহ্যিক প্রশান্তির আড়ালে দৃষ্টি গভীরে যেন সুপ্ত কোনো অস্থিরতা ঘনীভূত। সিঁড়ি বেয়ে নিম্নতলায় অবতরণ করতেই সম্মুখীন হলো নীলাদ্রির। দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা ছেলেটার চাহনি চিরচেনা তীক্ষ্ণ বিদ্রুপের ছাপ। তাদের দেখা মাত্র ওষ্ঠ বক্র করে কটাক্ষপূর্ণ স্বরে উচ্চারণ করলো, কোথায় যাচ্ছেন ভাবিজান? ন্যান্সি ক্ষণিক থামলো, তারপর ওষ্ঠপ্রান্ত বাঁকা হাসি টেনে বলল, আপনার ভাইয়ের অর্থ অপচয় করতে শপিংয়ে যাচ্ছি। নীলাদ্রির চোখে উপহাসের ঝিলিক দপ করে জ্বলে উঠল। অত্যন্ত তাচ্ছিল্যের সহিত বলল, সেটাই তো পারবেন ভাবিজান। বাঁকড়ে যেন পরিহাসের বিষমাখা শলাকার ন্যায় ছুটে এলো, কিন্তু ন্যান্সি বিন্দুমাত্র প্রতিক্রিয়া দেখালো না। নির্বিকার ভঙ্গিতে তাকে পাশ কাটিয়ে প্রস্থান করলো। অদূরে দাঁড়িয়ে থাকা তিতলি সম্পূর্ণ ঘটনাটি গভীর মনোযোগে পর্যবেক্ষণ করছিল। মুহূর্ত বিম্বল না করে দ্রুত ফোন বের করে কল করলো ঈশানকে, কারণ ঈশান
বারংবার কড়া নির্দেশ দিয়েছিল ন্যান্সির উপর নজর রাখতে। কিছুক্ষণ পর গাড়িটি এসে থামলো সুবিশাল শপিং মলের সম্মুখে। ঝলমলে আলোকসজ্জায় স্থানটি যেন এক ধরনের কৃত্রিম স্বপ্নরাজ্যে পরিণত হয়েছে। কাঁচ ঘেরা প্রবেশপথের ওপারে স্টাইলিশ ড্রেস, পারফিউম আর গহনার জৌলুস মিলে সৃষ্টি করেছে বিভ্রমময় পরিবেশ। স্মাইলি প্রায় ছুটে ভেতরে প্রবেশ করলো। ন্যান্সিও ধীর পদক্ষেপ অনুসরণ করলো তাকে। চারপাশের দোকানগুলো পর্যবেক্ষণ করতে করতে হঠাৎ একটি শাড়ির শোরুমের সামনে এসে উৎসুক কণ্ঠে স্মাইলি বলল, এখানকার বিশেষ পোশাক তো শাড়ি, তাই না ইলহাম? ন্যান্সি ওষ্ঠ বাঁকিয়ে মৃদু হাসলো। সেই হাসিতে ছিল অদ্ভুত এক বিষণ্ণ কোমলতা। হ্যাঁ, তা ঠিক, তবে জীবনে মাত্র দুবার শাড়ি পরেছি আমি। স্মাইলির বিস্মিত দৃষ্টি তার মুখে স্থির হলো। প্রথমবার যেদিন পাত্রপক্ষ দেখতে এসেছিল, স্বল্প বিরতির পর নিম্নস্বরে পুনরায় বলল, আর দ্বিতীয়বার গতকাল। শেষ বাক্যটা উচ্চারণের সময় তার কণ্ঠে এমন এক আবছার আবেগ মিশেছিল যেন কোনো সুপ্ত স্মৃতি তাকে নিঃশব্দে স্পর্শ করে গেল। দুজনের বিভিন্ন দোকানে ঘুরে নিজেদের পছন্দ মতো পোশাক নির্বাচন করতে লাগলো। পরিবেশ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছিল। হাসি ঠাট্টায় কেটে যাচ্ছিল সময়। হঠাৎই একটি সফেদ বর্ণের পাঞ্জাবি গিয়ে থমকে গেল ন্যান্সির দৃষ্টি। অকারণেই মস্তিষ্কে ভেসে উঠল আফ্রিদি হোসেনের মুখাবয়ব। লোকটিকে যে সর্বদা দেখেছে শার্ট প্যান্ট, ট্রাউজার কিংবা টি শার্টে, অথচ কখনো পাঞ্জাবিতে নয়। কেমন লাগবে তাকে পাঞ্জাবিতে? চিন্তা আসতে অন্তর্গত কোথাও এক অদ্ভুত কৌতূহল দোলা দিল। অবচেতন আকর্ষণে পাঞ্জাবিটি হাতে তুলে নিল সে। স্মাইলি বিস্ময় ভরা কণ্ঠে প্রশ্ন করলো, এটা কার জন্য? আর এটা কি? ন্যান্সির ওষ্ঠপ্রান্তে মৃদু হাসি প্রস্ফুটিত হলো। এটা পাঞ্জাবি একজন নষ্ট পুরুষের জন্য। বাক্যটি উচ্চারণের সময় তার দৃষ্টি এমন এক অপ্রকাশ্য স্নিগ্ধতা ছিল যা সে নিজে হয়তো অনুধাবন করতে পারেনি। শপিং সমাপ্ত করে দুজনে বেরিয়ে এলো মল থেকে। পার্কিং লটে তাদের গাড়ি অপেক্ষমাণ, কিন্তু বাইরে পা রাখতে ন্যান্সির সমগ্র সত্তা জুড়ে হঠাৎ এক অকারণ শীতলতা নেমে এলো। চারপাশে অস্বাভাবিক নিস্তব্ধ। কেউ যেন তাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তার পদচারণা মন্থর হয়ে গেল। স্মাইলি কপাল কুঁচকে প্রশ্ন করলো, কি হলো ইলহাম, থেমে গেল কেন? ন্যান্সি উত্তর দিল না। তীক্ষ্ণ সতর্ক দৃষ্টিতে চারপাশ পর্যবেক্ষণ করলো। তারপরে দৃষ্টি স্থির হলো অদূরে দাঁড়িয়ে থাকা একটি কালো রঙের গাড়ির ওপর। পরক্ষণে গাড়ি থেকে নেমে এলো কয়েকজন মুখোশধারী ব্যক্তি। তাদের গতিবিধি অস্বাভাবিক রকম সংগঠিত, আর তারা সরাসরি এগিয়ে আসছে ন্যান্সিদের দিকেই। স্মাইলির কণ্ঠ আতঙ্কে কেঁপে উঠল। ইলহাম, ওরা কারা? আমাদের দিকে আসছে কেন? আমরা কি করব? ন্যান্সির মস্তিষ্ক মুহূর্তেই বিপদ সংকেত উপলব্ধি করলো। শরীরের প্রতিটি স্নায়ু সতর্ক হয়ে উঠল। ঠিক তখনই মুখোশধারীদের একজনের কানে ব্লুটুথ ডিভাইস থেকে ভেসে এলো শীতল নির্দেশ, তুলে নে। বাক্যটি শোনা মাত্রই সবকিছু যেন আকস্মিক সহিংসতায় বিস্ফোরিত হলো। লোকগুলো ঝাঁপিয়ে পড়লো তাদের ওপর। ন্যান্সি এক মুহূর্ত বিলম্ব না করে স্মাইলিকে নিজের আড়ালে সরিয়ে নিল। সদ্য অর্জিত ফাইটিং স্কিল এবং বহু পূর্বে আয়ত্ত করা কুংফুর নিপুণতা একত্রে বিস্ফোরিত হলো তার দেহভঙ্গিতে। প্রথম ব্যক্তিটির কবজিতে মোচড় দিয়ে ভেঙে ফেলার উপক্রম করলো সে। দ্বিতীয় জনকে প্রবল লাথিতে ছিটকে দিল গাড়ির গায়ে। আক্রমণাত্মক ক্ষিপ্রতায় কয়েক মুহূর্তের জন্য পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল ন্যান্সি, কিন্তু পিছু ফিরতেই ডান দিক থেকে অতর্কিত এসে কেউ ভোঁতা ভারী কিছু দিয়ে সজোরে আঘাত করলো তার মস্তকে। মুহূর্তের মধ্যে ঝাপসা হয়ে এলো দৃষ্টি। চারপাশে দুলে উঠল। শরীরের ভারসাম্য ভেঙে পড়তে স্মাইলি আতকে চিৎকার করে উঠল, ইলহাম, ইলহাম, কি হয়েছে তোমার? হেল্প, সামবডি হেল্প! কিন্তু পার্কিং লটের কোলাহল তাদের আর্তনাদকে যেন নির্বিকারভাবে গ্রাস করলো। মুখোশধারীরা স্মাইলিকে স্পর্শ পর্যন্ত করলো না, বরং অবচেতনায় ন্যান্সিকে নির্মমভাবে টেনে তুলে গাড়ির ভেতর নিক্ষেপ করলো। গাড়ির দরজা সশব্দে বন্ধ হয়ে যেতেই মুহূর্তের মধ্যে স্থানটি পুনরায় নিস্তব্ধ হয়ে গেল। আর স্মাইলি, সে থরথরিয়ে কাঁপতে কাঁপতে স্থবির হয়ে দাঁড়িয়ে রইল। চোখের সামনে পুরো ঘটনাটি ঘটে গেল, অথচ সে কিছুই করতে পারল না। কাপা হাতে ফোনটা বের করে কল লাগালো ইদ্রানের নাম্বারে। রিসার্চ সেন্টারে তখন ইদ্রান আর আফ্রিদ বসে আছে। কক্ষ জুড়ে তখন এক অস্বস্তিকর স্তব্ধতা ঘনীভূত। শীততাপ নিয়ন্ত্রিত বাতাসের মধ্যেও রক্তের ধাতব গন্ধ যেন ভারী হয়ে ঝুলে আছে চারপাশে। ইসলান আলোয় প্রতিফলনে আফ্রিদি হোসেনের অবয়বটাকে মানবসত্তার চেয়েও অধিক কোনো দুর্বোধ্য অন্ধকারের ন্যায় প্রতিভার হচ্ছিল। তার ডান হাতে ধরা ক্লিভারের ধারালো ফলক বেয়ে ধীরে ধীরে রক্ত গড়িয়ে পড়ছে, আর সেই লালচে তরল মেঝের ওপর ছোপ ছোপ বিভীষিকার জন্ম দিচ্ছে। সম্মুখে হাঁটু গেড়ে পড়ে আছে মিস্টার রায়ান, ইদ্রানের আপন আঙ্কেল। সেই ব্যক্তি যে বিশ্বাসঘাতকতার নিখুঁত পরিকল্পনার লন্ডি থেকে আনা
পোশাকে বিশেষ রাসায়নিক স্প্রে করেছিল, যার ফলস্বরূপ স্পেনের ক্লোসেরা ন্যাশনাল পার্কের জঙ্গলে হিংস্র পশুর উন্মত্ত আক্রমণের মুখোমুখি হতে হয়েছিল তাদের। আফ্রিদের ওষ্ঠপ্রান্ত ধীরে ধীরে বক্র হলো। সেই হাসিতে মানবিকতার লেশমাত্র ছিল না, বরং ছিল সুপ্ত উন্মাদনা, দহন আর প্রতিহিংসা ঘনীভূত অন্ধকার। আফ্রিদের কণ্ঠ স্বাভাবিকভাবে নিম্ন ও শীতল। ডিয়ার আঙ্কেল, আপনি যদি ইদ্রানকে মেরে ফেলতেন হয়তো আপনাকে ছেড়ে দিতাম, কিন্তু আমার পরাণের দিকে হাত বাড়িয়ে সবচেয়ে ভয়ঙ্কর ভুলটা করেছেন। ইদ্রান নির্লিপ্ত ভঙ্গিতে এগিয়ে গিয়ে কাউচে বসলো। মুখাবয়বে কোনো বিস্ময় নেই, কোনো দ্বিধা নেই, যেন সামনে ঘটে যাওয়া দৃশ্য বহুবার প্রত্যক্ষ করা কোনো পরিচিত অধ্যায়। অন্যদিকে মিস্টার রায়ান সমগ্র শরীর কাঁপছে আতঙ্কে, শ্বাস প্রশ্বাস ভারী হয়ে এসেছে, চোখ দুটো রক্তশূন্য হয়ে বিস্ফোরিত। আমাকে আমাকে ক্ষমা করে দাও আফ্রিদ, কাপা স্বরে উচ্চারণ করলেন তিনি। ইদ্রান, আমি তো তোমার আঙ্কেল, প্লিজ। কথাগুলো সমাপ্ত হওয়ার পূর্বে আফ্রিদ ও ইদ্রান একত্রে হেসে উঠল। সেই হাসিতে ছিল ভয়ঙ্কর নিঃশব্দ মৃত্যু ঘণ্টার মতো। ইদ্রান পা তুলে আরাম করে বসে বলল, ইস আঙ্কেল, আপনাকে মারতে সত্যি খারাপ লাগছে, তবে ভালো চাইলে অন্তত বলে ফেলুন এমনটা করলেন কেন। কিন্তু আফ্রিদ অপেক্ষা করার মানুষ নয়। ধৈর্য তার স্বভাবের সবচেয়ে দুর্বল অংশ। পরবর্তী মুহূর্তে ঝড়ের বেগে ক্লিভারটা নেমে এলো। ভারী আঘাতে কক্ষ কেঁপে উঠল। মিস্টার রায়ান আত্মচিৎকার ছিন্নভিন্ন করে দিল স্তব্ধতা। রক্ত ছিটকে পড়ল দেয়ালে, মেঝেতে, আফ্রিদের শার্টে। লোকটা যন্ত্রণায় ছটফট করতে লাগলো, অথচ আফ্রিদের মুখাবয়ব ক্রমে স্থির হয়ে উঠছিল, অস্বাভাবিকভাবে স্থির, যেন প্রতিটি আঘাতের সঙ্গে সঙ্গে তার ভেতরের বিকারগ্রস্ত ক্রোধ প্রশমিত হচ্ছে। ইদ্রান বিরক্ত কণ্ঠে বলে উঠল, হোয়াট দ্য হেল আফ্রিদ, অন্তত কথা বলতে দিতে। আফ্রিদ ধীরে ধীরে মুখ তুলল। তার চোখ দুটো তখন শিকারিত জন্তুর ন্যায় তীক্ষ্ণ, তার কণ্ঠে বরফ শীতল নিষ্ঠুরতা। টাইম নেই, আমার পরাণ ভয় পেয়েছিল, ওরও তো ভয় পাওয়া উচিত ছিল। পরবর্তীতে কয়েক মিনিট কক্ষ জুড়ে কেবল আর্তনাদ, ধাতব আঘাতে বিকট শব্দ আর মৃত্যু যন্ত্রণার ছটপটানি প্রতিধ্বনিত হতে লাগলো। মিস্টার রায়ানের দেহ যন্ত্রণায় মোড়াচ্ছিল, অথচ আফ্রিদের চোখে কোনো দয়া জন্মালো না, বরং প্রতিটি মুহূর্তে সে আরো নৃশংস, আরো বিকৃত হয়ে উঠছিল। শেষ পর্যন্ত লোকটার কণ্ঠ ক্ষীণ হয়ে এলো, ছটপটানি স্মিত হলো, আর কক্ষ জুড়ে নেমে এলো ভৌতিক নৈশব্দ। আফ্রিদ ধীরে ধীরে রক্তমাখা হাত মুছল। এই মুহূর্তে ইলহাম ন্যান্সি অ্যাঞ্জেলিনা তার হাতে রক্ত দেখলে কখনোই ছুতে দিবে না। ঠিক তখনই কর্কশ কণ্ঠে বেজে উঠল ইদ্রানের ফোন। ইদ্রান অন্যমনস্কভাবে কল রিসিভ করতে ওপাশ থেকে ভেসে এলো স্মাইলির কান্না ভেজা আর্তনাতে চিৎকার, চার্ম, চান, ইলহামকে ওরা ধরে নিয়ে গেছে, প্লিজ ওকে বাঁচাও। বাক্যটি শোনা মাত্র ইদ্রান শটান হয়ে দাঁড়িয়ে গেল। তার চোখে মুখে প্রথমবারের মতো আতঙ্কের ছায়া স্পষ্ট হয়ে উঠল। হোয়াট, প্রায় গর্জে উঠল সে। ইলহামকে কারা নিয়ে গেছে? ইলহাম নামটি কর্ণগোচরে হওয়ার সঙ্গে সঙ্গে আফ্রিদের সমগ্র অস্তিত্ব পরিবর্তিত হয়ে গেল। তার দৃষ্টি মুহূর্তে ভয়ঙ্কর তীক্ষ্ণতায় দীপ্ত হয়ে উঠল, যেন সুপ্ত কোনো ধ্বংসযজ্ঞ জেগে উঠেছে অন্তরালে। সমগ্র ঢাকা শহর তখন তোলপাড়। ট্রাক ভর্তি পুলিশ, গোয়েন্দা, সমগ্র সস্তা বিশেষ বাহিনী সবাই একযোগে খুঁজে বেড়াচ্ছে ইলহাম ন্যান্সি অ্যাঞ্জেলিনাকে। কারণ নিখোঁজ হয়েছে আফ্রিদের এহসানের স্ত্রী। আর আফ্রিদ এহসান কেবল ব্যবসায় নয়, সে এমন এক প্রভাবশালী ব্যক্তি যার ক্রোধ বহু রাষ্ট্রের ক্ষমতা কাঠামো পর্যন্ত কাঁপিয়ে দিতে সক্ষম। মল থেকে শুরু করে আশেপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ একে একে এনে রাখা হয়েছে তার সামনে। ল্যাপটপের স্ক্রিনে বারংবার ভেসে উঠছে কালো রঙের একটি গাড়ি, মুখোশধারী লোক, আর তার অ্যাঞ্জেলিনার ওপর নির্মম আঘাত। আফ্রিদের কপালের রগ ফুলে উঠেছে, মুষ্টিবদ্ধ হাতে শিরাগুলো স্পষ্ট হয়ে আছে। অন্যদিকে স্মাইলি কাঁদতে আছে আতঙ্কে, আর অবস্থা প্রায় উন্মাদ প্রায়। ইদান বারংবার শান্ত করার চেষ্টা করছে, কিন্তু কোনো ফল হচ্ছে না। ঠিক তখনই নতুন একটি আর্মি অফিসার টুটুল এসে দাঁড়ালো আফ্রিদের সামনে। হ্যালো স্যার। বাক্য সমাপ্ত হওয়ার আগে আফ্রিদ ছচরে ল্যাপটপ ছুঁড়ে মারল মেঝেতে। চূর্ণ বিচ্ছিন্ন শব্দে কেঁপে উঠল পুরো কক্ষ। দাঁতে দাঁত চেপে গর্জে উঠল সে, বালের হ্যালো, আমার বউ কই, কই আমার বউ? তার বজ্রকঠোর গর্জনে উপস্থিত প্রত্যেকটি মানুষের সন্ত্রস্ত হয়ে উঠল। ঠিক তখনই দৌড়ে এলো ঈশান, হাতে স্বরাষ্ট্রমন্ত্রীর ফোন।
ওপাশে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্দিক সাহেব কণ্ঠ পর্যন্ত কাঁপছে আতঙ্কে, কারণ তিনি জানেন আফ্রিদি হোসেনকে ক্রুদ্ধ করা মানে নিজের ধ্বংস নিজেই ডেকে আনা। দেশের অর্থনীতি, আন্তর্জাতিক বিনিয়োগ, প্রভাবশালী মহলের গোপন সংযোগ সব মিলিয়ে লোকটা কেবল ব্যবসায়ী নয়, চলমান বিপর্যয়। তাছাড়া এই লোকের হাত ঠিক কত দূর লম্বা সেটাও জানেন তিনি। এই আফ্রিদি হোসেনের মুখোশের পেছনে ঠিক কার মুখাবয়ব লুকানো তা কিছু হলেও আন্দাজ করেছে। ঈশান কাপা গলায় বলল, বস স্বরাষ্ট্রমন্ত্রী। আফ্রিদ ভাই ছিনিয়ে নিল ফোনটা, তার কণ্ঠে উন্মুক্ত গর্জন। তুই এখানে বসে কি করছিস? হ্যাঁ, আমার বউয়ের যদি কিছু হয় এই দেশ জ্বালিয়ে দিতে 1 মিনিটও লাগবে না আমার। ওপাশে সিদ্দিক সাহেব নিঃশ্বাস ভারী হয়ে এলো। কাপা স্বরে বললেন তিনি, আমি ফোর্স পাঠিয়েছি, আপনি বলুন আর কি করতে হবে। আফ্রিদ পুনরায় স্ক্রিনের দিকে তাকালো। কালো গাড়িটা শহর ছাড়ার চেষ্টা করছে, সম্ভবত বেরিয়েও গেছে, কিন্তু দুর্ভাগ্যবশত সে এলাকায় কোনো সিসিটিভি ফুটেজ নেই। পরক্ষণে আফ্রিদ রুষ্ট হিমশীতল কণ্ঠে আদেশ দিল, কারফিউ জারি কর, রাইট নাও। একটু থেমে দাঁতে দাঁত চেপে পুনরায় বলল, গাড়িটা যেন কোনোভাবে শহর ছাড়তে না পারে, আর বের হয়, যদি বের হয়, মাইন্ড ইট। মস্তিষ্কের পিছন ভাগে প্রচন্ড অভিঘাতে ঠিক কতক্ষণ অবচেতন অবস্থায় পড়েছিল তার কোনো স্পষ্ট ধারণাই নেই ন্যান্সির। সময় যেন অস্তিত্ব হারিয়েছে। ধীরে ধীরে ভারাক্রান্ত চোখে কাঁপতে কাঁপতে উন্মিলিত হাতে দৃষ্টিপটে ভেসে উঠল অস্পষ্ট ধোঁয়াটে এক পরিবেশ। চারপাশে যেন ঘন কুয়াশা আবৃত, ঝাপসা, বিভ্রান্তিকর, অস্বস্তিকর। কয়েক সেকেন্ড পর উপলব্ধি হলো সে একটি চলমান গাড়ির ভেতর অবস্থান করছে। গাড়ির অভ্যন্তরে অন্ধকারাচ্ছন্ন, কেবল সামনে ক্ষীণ আলোয় অস্পষ্টভাবে দৃশ্যমান দুটি অপরিচিত অবয়ব। তাদের উপস্থিতি মুহূর্তে ন্যান্সি অন্তর্গত সমস্ত স্নায়ুকে সতর্ক করে তুলল। উঠে বসার চেষ্টা করতেই শরীরের ভেতর শীতল আতঙ্ক নেমে এলো। তার হাতদ্বয় শক্ত রশিতে আবদ্ধ, পা বাঁধা, এমনকি মুখটিও মোটা কাপড়ে শক্তভাবে চেপে বাঁধা হয়েছে, ফলে স্বাভাবিক ভাবে কথা বলা অসম্ভব। বুকের ভেতর দ্রুত তালে ধক ধক করতে লাগলো হৃদস্পন্দন। পরবর্তী মুহূর্তে স্মৃতির বিচ্ছিন্ন খণ্ডচিত্র বিদ্যুৎ চমকের মতো ফিরে এলো মস্তিষ্কের। শপিং মল, মুখোশধারী লোক, হঠাৎ আক্রমণ, মাথায় আঘাত, আর তারপর অন্ধকার। সমস্ত সত্য এক নিমিষেই স্পষ্ট হয়ে উঠতেই আতঙ্কে যেন হিমশীতল স্রোতের মতো বয়ে গেল তার শিরা উপশিরায়। তাকে অপহরণ করা হয়েছে। গাড়ির বাইরে কেবল দ্রুতগামী চাকার কর্কশ শব্দ, মাঝে মাঝে রাস্তার ধাক্কায় পুরো গাড়ি কেঁপে উঠছে। জানালার বাইরে অন্ধকারে কিছুই স্পষ্ট বোঝা যাচ্ছে না। আবদ্ধ মুখে অস্ফুট গোঙানি বেরিয়ে এলো ন্যান্সির। পাশে থাকা লোক দুটো একজন বিরক্ত কণ্ঠে গর্জে উঠল, এই চুপচাপ বসে থাক, আর একবার নড়াচড়া করলে এখানেই শেষ করে দিব। লোকটার কর্কশ কণ্ঠে ঘৃণ্য হিংস্রতা মিশেছিল। ন্যান্সির বুকের ভেতর দাউ দাউ করে জ্বলে উঠল অপমান আর ক্ষোভ। যদি একবার হাতের বাঁধন খুলে যেত তাহলে ঠিক কে কাকে শেষ করতো সেটা সে দেখিয়ে দিত, কিন্তু এই মুহূর্তে সে অসহায়, সম্পূর্ণ বন্দী। গাড়িটা কোথায় যাচ্ছে, কত দূর এসেছে কিছুই বুঝতে পারছে না সে। মস্তিষ্কের ভেতর একটাই প্রশ্ন বারবার ঘুরপাক খেতে লাগলো, আফ্রিদ কি জেনেছে? সে কি বুঝতে পেরেছে ন্যান্সিকে তুলে নিয়ে যাওয়া হয়েছে? তাহলে এখনো কেন আসছে না? চোখের কোণে জমে থাকা অশ্রু নিঃশব্দে গড়িয়ে পড়ল। ঠিক তখনই ডান পাশে বসে থাকা আরেকজনের দিকে চোখ পড়তেই সমগ্র শরীর শীতল হয়ে এলো তার। লোকটার চোখ দুটো অস্বাভাবিকভাবে স্থির, লালসায় দগ্ধ, তার দৃষ্টি নিবদ্ধ ন্যান্সির বুকের দিকে, নোংরা, লোলুপ, পিশাচসুলভ দৃষ্টিতে। ন্যান্সির গা ঘিনঘিন করে উঠল। অপমান, ভয়, বিতৃষ্ণা সব মিলিয়ে তার চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগলো আরো দ্রুত। ধীরে ধীরে লোকটা হাত বাড়িয়ে স্পর্শ করলো তার অনাবৃত গলদেশে। মুহূর্তেই চোখ দুটো শক্ত করে বন্ধ করে নিল ন্যান্সি। তার ভেতরকার সমস্ত শক্তি যেন ক্ষোভে কেঁপে উঠছে। আফ্রিদ, এবারও কি তুমি আমাকে বাঁচাবে না? আবার অস্ফুট গোঙানি বেরিয়ে এলো তার গলা থেকে। লোকটার হাত ধীরে ধীরে আরো নিচে নামতে উদ্যত। ঠিক তখনই প্রচন্ড ঝাঁকুনিতে কেঁপে উঠল পুরো গাড়ি। হঠাৎ ভারসাম্য হারিয়ে ছিটকে দূরে সরে গেল লোকটা। গাড়ির ভেতরে মুহূর্তেই বিশৃঙ্খলা সৃষ্টি হলো। কালো রঙের গাড়িদ্বয় বিমানবন্দরের অভিমুখে তীব্র গতিতে ধাবিত হচ্ছিল। ইতিমধ্যে তাদের গতিপথ প্রযুক্তিগত নজরদারির আওতায় এসেছে। মুহূর্তের মধ্যে আফ্রিদি হোসেনের আদেশ কার্যকর হলো। বিমানবন্দরে সম্পূর্ণ সিল করা হলো। কোনো ফ্লাইট উড্ডয়ন করবে না, কোনো সন্দেহভাজন ব্যক্তি এলাকা ত্যাগ করতে পারবে না।
ফলস্বরূপ অপহরণকারীরা এক অনিবার্য বাধার সম্মুখীন হলো। পরিকল্পিত পালানোর প্রতিটি দ্বার একে একে রুদ্ধ হয়ে গেল। বাধ্য হয়ে তারা দিক পরিবর্তন করলো। শহরের কেন্দ্র ছেড়ে গাড়ি দুটি ছুটে চলল খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি অঞ্চলের দিকে। আঁকাবাঁকা সর্পিল পথ, এক পাশে গভীর খাদ, অন্য পাশে ঘন অরণ্যের নিঃশব্দ অন্ধকার। গাড়ির গতি এতটাই উগ্র যে চারপাশের দৃশ্য এক অস্পষ্ট রেখায় পরিণত হয়েছে। পিছনে ক্রমাগত ধাওয়া করছে পুলিশ ভ্যান ও নিরাপত্তা বাহিনীর বহর। সাইরেনের কর্কশ ধ্বনি পাহাড়ি নীরবতাকে বিদীর্ণ করে দিচ্ছে বারংবার। অন্যদিকে সমান্তরালভাবে অগ্রসর হচ্ছে আফ্রিদি হোসেনের নেতৃত্বাধীন বিশেষ ফোর্স। কালো ট্যাকটিক্যাল স্যুটে আবৃত প্রত্যেক সদস্যের চোখে কঠিন দৃঢ়তা, কিন্তু সবার কেন্দ্র একটাই, নাম আফ্রিদি হোসেন। তার দৃষ্টি অস্বাভাবিক রক্তিম ক্রোধে জ্বলছে, চোয়াল শক্ত, মুখাবয়ব পাথরের মতো কঠিন। গাড়ির ভিতর বন্দি তার স্ত্রী। এই একটি চিন্তায় তার ভেতরে সমস্ত ধৈর্য, নিয়ন্ত্রণ এবং সংযমকে প্রতিনিয়ত চূর্ণ করে দিচ্ছে। সে ধীরে বরফ শীতল স্বরে বলল, অ্যাঞ্জেলিনার গায়ে যদি একটু আঁচড় লাগে, কেউ বেঁচে ফিরতে পারবে না। তবুও পরিস্থিতি জটিল, কারণ স্পষ্ট নির্দেশ রয়েছে, ফায়ারিং নিষিদ্ধ। একটি ভুলগুলি, একটি সামান্য বিচ্যুতি তার জন্য প্রিয়জন চিরতরে হারিয়ে যেতে পারে। ফলে পুরো অভিযান পরিণত হয়েছে এক অনিশ্চিত ভারসাম্যে, যেন টান টান তারের ওপর হাঁটা। পাহাড়ি বাঁকানো পথে অমানবিক গতিতে ছুটে চলেছে গাড়িটা। তার পেছনে ছুটছে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িবহর। কিন্তু ট্রিগার টানার আগে থেমে যাচ্ছে প্রতিটি সিদ্ধান্ত, কারণ সেখানে শুধু অপরাধী নয়, বন্দী হয়ে আছে এক জীবন্ত জীবন। কালো এবং তার পশ্চাধাবরণরত বাহিনী অবশেষে প্রবেশ করলো দীঘিনালার ঘন সবুজ অরণ্যাঞ্চলে। রাত্রির গভীর অন্ধকার আর গাছপালার নিবিড় ছায়া মিলেমিশে পুরো পরিবেশকে এক দুর্ভেদ্য ভয়ঙ্কর আচ্ছাদনে আবৃত করেছে। হেডলাইটের তীব্র আলো অরণ্যের পাতাছাড়া শাখা প্রশাখা ও লতাগুল প্রতিফলিত হয়ে ক্ষণিকের জন্য ঝলমল করে উঠছে। ধুলোমাখা কাঁচা রাস্তার বুকে গাড়ির চাকার সৃষ্টি হচ্ছে অনিয়মিত স্পন্দন, যা মিশে যাচ্ছে দূরে পাহাড়ি ঝর্ণা নদীর অবিরাম কলকল ধ্বনির সঙ্গে। প্রকৃতি যেন এক অদ্ভুত অস্বস্তিকর সুরে নিজের অস্তিত্ব ঘোষণা করছে। নদীর তীরবর্তী অংশে ন্যান্সি নিথর অবস্থায় বসে আছে, মুখাবয়বে আবদ্ধ কাপড়, হাত পা দৃঢ়ভাবে বাঁধা। তার চারপাশে কেবল অন্ধকার, বনভূমির গভীর স্তব্ধতা আর নদীর অস্থির জলধ্বনি। এই প্রকাণ্ড নীরবতার ভেতর তার ভেতরে এক প্রবল সাইক্লোন আসছে, পড়ছে ভয়, অসহায়ত্ব এবং অনিশ্চয়তার অবিরাম সংঘর্ষ। নদীর ঠান্ডা বাতাস আর ঘন অরণ্যের আর্দ্রতা তার শ্বাসকে ভারী করে তুলছে। অন্যদিকে ঈশান ল্যাপটপের স্ক্রিনে এক নাগাড়ে ডাটা পর্যবেক্ষণ করছে। হঠাৎ সে মাথা তুলে বলল, বস, গাড়িটা আর শহরে নেই, জঙ্গলের ভেতর ঢুকে গেছে। টুটুল গম্ভীর স্বরে জানালেন, আমরা ইতিমধ্যে সম্পূর্ণ এলাকা ঘিরে ফেলার নির্দেশ দিয়েছি। আপনি নিশ্চিত থাকতে পারেন মিস্টার এহসান। কিন্তু আফ্রিদের মুখে নিশ্চিততার কোনো চিহ্ন নেই। তার দৃষ্টি আরো কঠোর, আরো গভীর। সে নিচু কণ্ঠে বলল, জঙ্গলে নিয়ে গেছে মানে? ওরা শেষ পর্যায়ে পৌঁছেছে? এক মুহূর্ত থেমে আবারও বলল, হেলিকপ্টার রেডি কর, পুরো জঙ্গল স্ক্যান করতে হবে। আদেশে পৌঁছাতেই মুহূর্তের মধ্যে বাহিনী সক্রিয় হয়ে উঠল। দল ভাগ হয়ে একাধিক ইউনিট অরণ্যের ভিন্ন ভিন্ন দিক থেকে প্রবেশ করলো। কালো ট্যাকটিক্যাল স্যুটে আবৃত সদস্যরা নিঃশব্দে অগ্রসর হচ্ছে, প্রতিটি পদক্ষেপে সতর্কতা, প্রতিটি দৃষ্টিতে যুদ্ধ প্রস্তুতি। ঝোপঝাড়, নদীর ধার, পাহাড়ি বাঘ, সবকিছু এক তল্লাশির অংশ, কারণ এখানে ভুলের কোনো স্থান নেই। একদিকে প্রকৃতির দুর্ভেদ্যতা, অন্যদিকে অপহরণকারীদের অনিশ্চিত অবস্থান, সব মিলিয়ে পুরো অভিযান পরিণত হয়েছে এক নিঃশ্বাসরুদ্ধকর যুদ্ধক্ষেত্র। একটি বিশাল গাছের সঙ্গে শক্ত রশিতে আবদ্ধ অবস্থায় দাঁড় করিয়ে রাখা হয়েছে ন্যান্সিকে। দীর্ঘক্ষণ পর তার মুখাবরণ খুলে নেওয়া হয়েছে, ফলে নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে চারপাশে স্যাঁতসেঁতে অরণ্যের গন্ধ আর শ্বাসনালীতে প্রবেশ করেছে। তার সামনে অবস্থান করছে প্রায় 10 জনের একটি সশস্ত্র দল। তাদের মুখাবয়বে এখন আর আগের আত্মবিশ্বাস নেই, বরং স্পষ্ট উৎকণ্ঠা, অস্থিরতা এবং অনিশ্চয়তা। তারা এখন বুঝতে পারছে এই অপহরণ তাদের কল্পনার বাইরে এক পরিণতির দিকে এগিয়ে গেছে। ন্যান্সি গর্জে বলল, এখনো সময় আছে, আমাকে ছেড়ে দাও, নইলে তোমাদের সবগুলোকে আফ্রিদ শেষ করে দেবে।
তাদের মধ্যে সেই লোকটা যে গাড়িতে ন্যান্সিকে স্পর্শ করেছিল, লোকটা সপাটে চড় বসালো নরম গালে। বেয়াদবের বাচ্চা, তোর জন্য আজকে এই অবস্থা, এখন আমাদের তুই বাঁচাবি। ব্যথায় কোকিয়ে উঠল মেয়েটা, তার বাঁধন খুলে দিল। কাউকে ছাড়বে না সে। সে এতটা দুর্বল নয়। আফ্রিদি হোসেনের বউ সে। জানোয়ারের বাচ্চা, হাত খুলে দে আমার, তারপরে তোকে বলছি কিভাবে বাঁচাবো তোদের। কালো ট্যাকটিক্যাল জ্যাকেট, শরীরের সঙ্গে মানিয়ে ফিটিং, আর একটা কালো কার্গো প্যান্ট, হাত পায়ে কম্প্রেশন গ্লাভস, পকেটে ছোট হাতিয়ার এবং গ্যাজেট, পায়ে কালো বুট যা পাহাড়ির ঢাল, জঙ্গলের ঘনকুড়ি আর শহরের অন্ধকার গলিপথ সবকিছু গ্রিপ করবে। গাড়ির ট্র্যাকিং ডিভাইস, রেডিও কমিউনিকেশন, ছোট হ্যান্ডগান। আফ্রিদ একদল ফোর্স নিয়ে অবশেষে জঙ্গলের ভেতর প্রবেশ করলো। গুনে গুনে 24-30 ঘন্টা পেরিয়েছে, অথচ আফ্রিদ এহসানের বউ তার কাছে নেই। কানে আসছে দূরে ঝর্ণার পানির খলখল শব্দ। কিছুটা এগুতে দেখতে পেল দুজনকে। খুব কৌশলের সাথে দুজনকে ধারালো ছুরি দিয়ে আঘাত করলো আফ্রিদ। একদল পুলিশ ফোর্স এবং আর্মি অফিসারগুলো ঘেরাও করে সবাইকে। বড় বড় পা ফেলে দৌড়ে গেল আফ্রিদ এহসান। আকস্মিক এত এত পুলিশ, আর্মি, ব্যাকস্যুট পরিহিত লোকজন দেখে বাকরুদ্ধ ন্যান্সি। আফ্রিদ হাঁপিয়ে উঠেছে, হাঁটুতে ভর দিয়ে লম্বা লম্বা নিঃশ্বাস টানছে আফ্রিদ। ক্লান্ত আফ্রিদকে দেখে বিস্মিত কণ্ঠে বলে ওঠে ন্যান্সি। আফ্রিদ হাত তুলে থামায় তাকে নষ্ট পুরুষ। ধরা কণ্ঠে বলে ওঠে, জাস্ট 5 মিনিট দে, নিঃশ্বাস নিয়ে আগে। ন্যান্সি নিশ্চুপ। আফ্রিদ ফোর্সদের হাতে ইশারায় বলল গান নামিয়ে নিতে। আফ্রিদ এহসান, আন্ডারওয়ার্ল্ডের সেই নাম যাকে সবাই দূর থেকে নির্দেশ দিতে দেখে অভ্যস্ত। আজ তাকে দেখা গেল সরাসরি ময়দানে। টুটুল অবাক কণ্ঠে বলে ওঠে, কিন্তু মিস্টার এহসান। হুশ, এই অফিসার একটু বেশি কথা বলে। ন্যান্সি কাঁপছে থরথরিয়ে। আফ্রিদ ঠিক করে হেসে ফেল ন্যান্সির দিকে তাকিয়ে। জানকি বাচ্চা, চল আমরা একটা গেম খেলি। ন্যান্সি আমতা আমতা করে বলল, গেম মানে? আফ্রিদ এদিক ওদিক তাকিয়ে গুনে ফেলল লোক কজন আছে। তাদেরকে চেপে ধরে রেখেছে ফোর্সগুলো। আফ্রিদ হেসে বলল, এখানে মোট 10 জন আছে। তুই আর আমি ফাইট করব। যে যতজনকে মারতে পারবে সে ততটা পয়েন্ট পাবে। আই মিন, একজনকে আউট করলে 1 পয়েন্ট। যে বেশি পয়েন্ট করবে সে উইনার। আহাম্মক বনে গেল ন্যান্সি। এই লোকটার মাথা খারাপ হয়ে গেছে একদম। আপনি পাগল হয়ে গেছেন আফ্রিদ? আমাকে না নিয়ে গিয়ে এগুলো বলছেন? সিরিয়াসলি? আফ্রিদ বাঁকা হেসে বলল, তুই না কুম্ফু মাস্টার শালি? চল 1 রাউন্ড খেলি দুজনে। আয় না রে মাতারি। এদিকে বাকি ফোর্সগুলো ড্যাব ড্যাব করে তাকাচ্ছে তাদের দিকে। কোন স্বামী তার স্ত্রীকে শালি মাতারি ডাকে? আফ্রিদ এগিয়ে গিয়ে বাঁধন খুলে দিল ন্যান্সির। ফোর্সগুলোকে দূরে সরতে বলল। লোকগুলো আক্রমণাত্মক করে বসে তাদের ওপর। মাফিয়া কিংকে টাচ করা কি এতই সহজ? লোকটা আসতে নিচু হয়ে আফ্রিদ জুতোয় লুকানো ধারালো ছুরিটা নিয়ে একত্রে অনেকবার বসিয়ে দিল তার বুকের মাঝখানে। ফালা ফালা করে দিল চোখের পলকে। ন্যান্সি বিস্মিত নয়নে তাকিয়ে আছে তার দিকে। আফ্রিদ রক্তাক্ত হাতটি ঝেড়ে ঝেড়ে শীষ বাজিয়ে বলে ওঠে, নাও ইয়োর টার্ন, নাও ইটস ইয়োর টার্ন। ন্যান্সি সামনে তাকাতে দেখে একজন হাতে ভাঙা সূচালো কাছে এগিয়ে আসছে। এক পা করে পিছুতে লাগলো ন্যান্সি। গাছের সাথে চেপে যেতে আফ্রিদ বলে ওঠে, হেড ডাউন বান্দি। মাথা নিচু করতেই লোকটা যে ঘুষিটা তার উপর দিয়েছিল সেটা গাছে লাগলো। আফ্রিদ ঠোঁট কামড়ে হেসে ফের বলল, মেন পয়েন্টে মার। সজোরে কুম্ফু স্টাইলে লোকটার মেন পয়েন্টে আঘাত করতেই ছটপট করতে লাগলো সে। সাব্বাস জানকি বাচ্চা। 1 পয়েন্ট, 1 পয়েন্ট। বেকুবের মতো বাকিদের দাঁড়িয়ে জামাই বইয়ের নিদারুণ কাহিনী দেখে চলছে হবে এখানে। ন্যান্সিকে থাপ্পড় দেওয়া লোকটা খুবই শার্প একটা কুকরি নিয়ে আকস্মিক আক্রমণ করে ন্যান্সির চোখের দিকে। ছুঁই ছুঁই করছে সেখানটায়। লোকটার হাত চেপে ধরছে আফ্রিদ এহসান। এই বুঝি চোখের ভেতর ফালা ফালা দিল। স্বচ্ছ অস্ত্রে স্পষ্ট ভাসছে ন্যান্সির চোখের অবয়ব। আফ্রিদ তিরিক্ষ মেজাজে বলে ওঠে, সনপে বিষ, এক্ষুনি ব্যথা পেত। একই অস্ত্র হাত থেকে টেনে নিয়ে লোকটার চোখের ভিতর ফ্যাস করে ঢুকিয়ে দিল আফ্রিদ। কি বিভৎস সেই দৃশ্য! খিচিয়ে বুঝে নিল আখিদয়। 2 পয়েন্ট বেবান্দি। ন্যান্সি
ভীষণ ক্লান্ত। লোকটা পাগল, আস্ত এক পাগল। একে একে সবগুলোকে শেষ করলো আফ্রিদ এহসান, অথচ পুলিশ ফোর্স কেউ কিছুই করতে পারলো না। করবে বা কি করে? তার হাত যে বহুদূর। চোখে যন্ত্রণায় কাতরাচ্ছে লোকটা। ন্যান্সি আমতা আমতা করে বলল, আমার কিছু বলার আছে। আফ্রিদ ভ্রু বাঁকালো। হেরে গেলে মানতেই হবে। নো ইমোশনাল ব্ল্যাকমেল। ন্যান্সি বিব্রত কণ্ঠে বলল, এই এই লোকটা আমাকে। দৃষ্টি সূচাল হলো আফ্রিদের। সন্দিহান কণ্ঠে শুধোয়, কি করেছে এটা? নিজের গলার দিকে ইঙ্গিত করলো ন্যান্সি। তাকে স্পর্শ করেছে, থাপ্পড় পর্যন্ত দিয়েছে। হাসলো আফ্রিদ। হাসিটা বোধহয় ভেতরে সমস্ত রাগ বহন করছে। এই টুটুল স্যার, ওরে একদম ঠিকঠাক ভাবে আমার গাড়িতে তুলে দিবেন। ওর ব্যবস্থা আমি করব খুব সুন্দরভাবে। ক্লান্ত ন্যান্সি গাছের সাথে হেলান দিয়ে দাঁড়ালো। খুবই ক্লান্ত লাগছে তার। এত ঝামেলা কেন? একটা সুন্দর ঝামেলাবিহীন জীবন হলে পারত। মুখের ওপর উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়তে পিটপিট করে চোখ মেলে তাকালো ন্যান্সি। বুকের ভেতর দ্রিম দ্রিম শব্দ হচ্ছে। ঠোঁটজোড়া আলতো করে ভিজিয়ে নিল তারা। ইতিমধ্যে আফ্রিদের অর্ডারে বাকিরা বাইরে পথ ধরেছে। ন্যান্সি কাঁপছে আফ্রিদের চাহনিতে। ফাঁকা ঢোক গিলে শুধোয়, কি? আফ্রিদ একগাল হেসে বলল, আমার একটা সিরিয়াস কিছু ইচ্ছে করছে। কপাল কুঞ্চন করে নিল ন্যান্সি। কি ইচ্ছে? আফ্রিদ ফিসফিসিয়ে বলল, তোকে এই জঙ্গলে রেপ করতে ইচ্ছে করছে আমার। আল্লাহ, কি আফ্রিদ! নষ্ট পুরুষের নষ্ট কথায় মাথায় আকাশ ভেঙে পড়ার মতো তবদা খেল ন্যান্সি। এক ধাক্কায় শক্ত লোকটা সরিয়ে দিল। আপনার মানসিকতা কতটা খারাপ! আপনি যা তা একটা। আফ্রিদ হাসি হাসি মুখ করে বলল, আমার কাছে আয়। ন্যান্সি রুষ্ট কণ্ঠে বলে, আপনি অনেক নোংরা একটা মানুষ। দেখুন শরীরে কত নোংরা। একদম কাছে আসবেন না। ন্যান্সি এদিক ওদিক তাকিয়ে দেখে নদী বয়ে যাচ্ছে। এক লাফে নদীতে ডুব দিয়ে বলল, এক্ষুনি চকচক হয়ে আসছি। দ্বিতীয় ডুব দিয়ে উঠতে ন্যান্সি গায়েব। বিরক্ত হলো আফ্রিদ, দাঁতে দাঁত পিষে বলে ওঠে, বান্দির বাচ্চারে, কত দূর করাবি আমায়? প্রাণপণে দৌড়াচ্ছে ন্যান্সি। এক্ষুনি জঙ্গলের বাইরে যেতে হবে। এই নষ্ট বেটা যখন তখন যা কিছু করে ফেলবে। ঠিক তার পিছু পিছু আসছে আফ্রিদ এহসান। দাঁড়া, এই কুত্তার বাচ্চা, দাঁড়া। পায়ে কিছু ঢুকে যাবে। না, দাঁড়া। ন্যান্সি থামছে না। হাঁপাতে হাঁপাতে হাওয়ার গলা ছেড়ে বলল, জীবনেও না। আপনি আমাকে রেপ করার জন্য উঠে পড়ে লেগেছেন। আফ্রিদ ফের বলল, ওকে ওকে, আগে জুতা পরে নে, এরপর দৌড়া। আমি এখানেই থামছি, দাঁড়া তুই। ন্যান্সি থামলো, সাথে আফ্রিদও থেমে যায়। নিজের কালো বুটগুলো খুলে ফেললো। ন্যান্সির দিকে ছুড়ে দিতেই সে বলে উঠল, স্ট্যাচু। আফ্রিদ মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইল। বোকা মাতারি তার। বুট জুতোগুলো পরতে আবার দৌড় লাগালো। বিরক্ত হলো আফ্রিদ। মাতারি, রিলিজ করে দে। ন্যান্সি যেতে যেতে রিলিজ বলে চেঁচিয়ে উঠল। ঈশান সবে সবে ভেতরে আসছিল। আকস্মিক ন্যান্সিকে দৌড়ে নিজের দিকে আসতে দেখে উল্টো দৌড় লাগালো যেদিকে এসেছিল সেদিকে। ম্যাম, দৌড়াচ্ছেন কেন? ন্যান্সি হাঁপাতে হাঁপাতে বলল, আপনার বস পাগল হয়ে গেছে। কিন্তু আপনি কেন দৌড়াচ্ছেন? ঈশান আমতা আমতা করে বলল, বস আপনার রাগ আমার ওপর ঝাড়ে, তাই আপনাকে দৌড়াতে দেখে আমিও দৌড়াচ্ছি। বেবাচিকা খেয়ে গেল ন্যান্সি। ঈশান ফের বলল, কিন্তু বস করেছেটা কি? ন্যান্সি ঈশানকে ছাড়িয়ে সামনে যেতে যেতে আওড়ালো, আমাকে রেপ করতে চাচ্ছে। তবদা খেল ঈশান। পা জোড়া থেমে গেল তার। বউকে কোন ছেলে রেপ করে? হোয়াট ইজ দিস? গাছের সাথে হেলান দিয়ে নিচে বসে পড়লো ন্যান্সি। আর দৌড়াতে পারবে না সে। পা দুটো ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। তার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে আফ্রিদ এহসান। দৌড় শেষ। ঠোঁট উল্টে তার দিকে তাকালো ন্যান্সি। ক্লান্ত ভঙ্গিতে বলল, আমি আর পারবো না, পায়ে ব্যথা করছে খুব। আফ্রিদ হাসে। একটানে কোলে তুলে নিল ন্যান্সিকে। সামনে এগোতে দেখতে পেল তাদের অনেকগুলো গাড়ি আর পুলিশ আর্মিদের গাড়ি। আশ্চর্য হলো ন্যান্সি। বিস্মিত কণ্ঠে বলল, এগুলো কি? এখানে কেন ওরা? আফ্রিদ নাকে নাক ঘষে ফিসফিসিয়ে বলল, আমার পরাণকে খুঁজতে এসেছে সবাই। ন্যান্সি আহমক বনে গেল। আফ্রিদ হোসেন খুব ডেঞ্জারাস একটা মাফিয়া দেখা যায়। শেষমেশ দেশের রক্ষাকর্তাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে। একে একে সবগুলো গাড়ি সামনের দিকে এগোতে লাগলো। আমরা বাড়িতে যাব কিভাবে? ন্যান্সির কথায় সামনে তাকালো আফ্রিদ। একটা হেলিকপ্টার এগিয়ে আসছে। আমরা হেলিকপ্টারে যাব। হেলিকপ্টারে উঠতেই সামনের দিকে বসলো ঈশান। পেছনের দিকে আফ্রিদ আর ন্যান্সি। ভয়ে শিরে উঠছে মেয়েটা। দু হাতে চেপে ধরে আছে আফ্রিদকে। এই প্রথম হেলিকপ্টারে উঠছে সে। এই বুঝি পড়ে গেল।
দুহাতে আদরে বউটাকে বুকের সাথে চেপে ধরলো আফ্রিদ এহসান। তার পরাণ মেয়েটা কিছু হয়ে গেলে কি হতো তার, কিভাবে বাঁচত সে? এহসান মঞ্জিলে সবাই অপেক্ষা করে চলেছে আফ্রিদ আর ন্যান্সির আসার। অবশেষে আজকে এসে পৌঁছেছে তারা। ঘুমন্ত ন্যান্সিকে পাঁচ কোলে করে বাড়ির ভেতর প্রবেশ করে আফ্রিদ এহসান। সে বড় ক্লান্ত, তবুও ঠোঁটের কোণে তৃপ্তির হাসি। গুনে গুনে ঠিক 2 দিন হতে চললো এত বড় একটা ঘটনা ঘটেছে। ক্লান্ত ন্যান্সি এখন ঘুমাচ্ছে আফ্রিদের কোলে। বাড়ির সবাই তাদের অপেক্ষায় ছিল। অবশেষে তাদের দেখা পেয়ে নিশ্চিন্ত হলো। তিতলি উৎকণ্ঠা হয়ে ছুটে যায় ন্যান্সির কাছে। ইলহাম আপু, হুশ, ডোন্ট সাউন্ড, শি ইজ স্লিপিং। আফ্রিদ সতর্ক বার্তায় থেমে গেল তিতলি। ঈশানের চোখের ইশারায় সরে দাঁড়ালো সে। আফ্রিদ এক পলক আর চোখে দেখে স্মাইলিকে। সহসা মেয়েটা মাথা নিয়ে নিল। ইদ্রান ভ্রু কুঁচকে নিল। আফ্রিদ নৈশব্দে পা ফেলে ওপরের রুমের দিকে এগোতে লাগলো। রুমে এসে ন্যান্সিকে বিছানায় শুইয়ে দিয়ে খুব সন্তর্পণে দরজা আনলক করা হলো না। আফ্রিদ পা ভাঁজ করে নিচে বসলো। 36 ঘন্টা তার বউয়ের মুখটা দেখেনি সে। আফ্রিদ এক দৃষ্টিতে তাকিয়ে আছে ক্লান্তি ভরা মুখ পানে। আমার পাপি দেহে এই ফুলটা যদি না থাকে, তাহলে যে আমি ধ্বংস হয়ে যাব বউ। তুমি যে আমার বেঁচে থাকার এখন সবচেয়ে বড় কারণ। তোকে এভাবে ওভাবে সবভাবে আমি ভালোবাসি। তুই চাইলেও আমার, না চাইলেও আমার। ন্যান্সি হাত পা ছড়িয়ে গভীর ঘুমে অবচেতন হয়ে আছে। আফ্রিদ আঙুল বাড়িয়ে ছুঁয়ে ফেললো তার লালচে গাল। এখানেও থেমে যাব? আর সত্য খুঁজতে যাস না। সত্য জানলে যে সইতে পারবি না। আমি তোকে হারাতে পারবো না, আর না কষ্ট দিতে পারবো। তুই সত্য খুঁজে নিজের কষ্ট ডেকে আনিস না। আমাকে দেখলে যে তোর তখন কষ্ট হবে বউ। তুই থেমে যা এখানে, থাক না আমার হয়ে। একটিবার না হয় পাপ পুণ্যের মিলন ঘটুক। ন্যান্সি মুখ ফেরায় আফ্রিদের দিকে। 2 হাত ভাঁজ করে ডান দিকে কাত হয়ে শোয়। ওদিকে দরজার কাছে দাঁড়িয়ে আছে তিতলি স্মাইলি। তিতলি হতাশায় নিমজ্জিত হয়ে গেল। ইস, ইলহাম, ন্যান্সি, অ্যাঞ্জেলিনা যদি কখনো কিছু হয়, তাহলে বোধহয় সব ধ্বংস করে ফেলবে এই আফ্রিদ ভাই। একটা মানুষ কতটা ভালোবাসলে খাওয়া নেওয়া সব বাদ দিয়ে তাকে পাগলের মতো খুঁজতে পুরো শহর এলোমেলো করে দেয়। আপনার আপনারা এখন থেকে সরে আসুন প্লিজ। আকস্মিক ঈশানের কণ্ঠস্বর শুনে দুজনে পিছন ফিরে তাকালো। তিতলি আমতা করে বলল, ভাই কি এখন বসে থাকবে? ঈশান উকি দিয়ে ভেতরটা দেখে মৃদুস্বরে বলল, এখন আর উনি বের হবেন না। তোমরা চলো এখান থেকে। স্মাইলি বিনা বাক্য ব্যয়ে নিজের রুমের দিকে চলে গেল। এদিকে ঈশানকে নিয়ে তিতলি নিচে ড্রয়িং রুমের দিকে এগোতে লাগলো। নীলাদ্রি ঘেমে একাকার অবস্থা। পায়চারি করে চলেছে রুমের ভেতর। অনুমতি ছাড়াই ভেতরে ঢুকে এলো সাব্বির। ভাই। ঘাবড়ে গেল নীলাদ্রি। এলোমেলো ভঙ্গিতে বলল, তুই? সাব্বির কিঞ্চিৎ অবাক হয়ে গেল। কি ব্যাপার ভাই, তুমি এমন ঘামছো কেন? নীলাদ্রি কপালের ঘামটুকু মুছে নিয়ে জোরপূর্বক হেসে বলল, আরে কি যে বলিস না, ঘামবো কেন? এত গরম লাগছে। সরি, ঘামবো না মানে? এত গরম লাগছে। আশ্চর্য হলো সাব্বির, কোথায় গরম? এই যে এসি চলছে তবুও গরম লাগছে। ভাইয়া, আমি এসেছিলাম এটা জিজ্ঞাসা করতে, কার এত বড় সাহস যে কিনা মাফিয়া কিং এহসান আফ্রিদ হোসেনের বউকে কিডন্যাপ করে। নীলাদ্রি শুষ্ক ঠোঁটজোড়া ভিজিয়ে নিল। আমি কি জানি, আমার আন্দাজ নেই এই ব্যাপারে। নীলাদ্রি ঘাবড়ে আছে সেটা বুঝতে আর বাকি নেই সাব্বিরের। ঠিক সেই মুহূর্তে শুনতে পেল ড্রয়িং রুমে চিৎকার চেঁচামেচির শব্দ। ত্রস্ত পায়ে দুজনেই রুম থেকে বেরিয়ে গেল ড্রয়িং রুমের উদ্দেশ্যে। বালের মেয়ে তুই, কোন সাহসে আমার বান্দিকে নিয়ে বের হোস? নিজের টেক কেয়ার করতে হাজারটা বালের দরকার পড়ে, সেখানে তুই আমার বউকে নিয়ে বের হলি কার পারমিশনে? আফ্রিদের ধমকে ইদ্রানের পিছনে আড়াল হয় স্মাইলি। ভয়ে থরথরিয়ে কাঁপছে মেয়েটা। ইদ্রান মাত্রাতিক রেগে গিয়ে বলে ওঠে, জাস্ট শ্যাট আপ আফ্রিদ। হোয়াট ইজ দিস? তুই প্রিন্সেসের সাথে এভাবে কথা বলবি না প্লিজ। আফ্রিদ কাচের গ্লাসটা তুলে ছুঁড়ে দিল স্মাইলির ওপর। হাত উঁচিয়ে সেটা ক্র্যাশ করে ফেললো ইদ্রান। আখিদায় লাল হয়ে আছে তার। সাব্বির আর নীলাদ্রি সিঁড়ির কাছে দাঁড়িয়ে তাদের কর্মকাণ্ড দেখে চলেছে। ময়মুনে হোসেন আফ্রিদের উদ্দেশ্যে কড়া কণ্ঠে বলে ওঠে, স্টপ আফ্রিদ প্লিজ। ইলহাম এখন ঠিক আছে, তুমি থামো বেটা। মম, মুখ বন্ধ রাখো প্লিজ। যদি ওর কিছু হয়ে যেত, এই মেয়েটার নমুনা পাল্টে দিতাম। আই মিন ইট। ইদ্রান বিরক্তিকর কণ্ঠে আওড়ালো, এটা করার কথা ভাবিস না আফ্রিদ। ডোন্ট টাচ হার। আফ্রিদ ঘাড় বাঁকালো। তোর সামনে তোর মেয়ে এই তোর সামনে তোর বউকে পুঁতে দেওয়ার ক্ষমতা আছে আমার ইদ্রান। ইদ্রান সুচালো চোখ করে
তাকালো আফ্রিদের দিকে, পাল্টা প্রশ্ন করে বলে, ঠিক সেই কাজটাই যদি আমি করি, ইলহামকে যদি আমিও পুঁতে দেই তাহলে? আফ্রিদ এক পেশে হেসে বলল, টাচ করে দেখা। আমি তোকে পারমিশন দিয়ে দিলাম, ওরে টাচ করতে পারলে মেরে ফেলিস। ঈশান পরিস্থিতি কোনো মতেই সামলাতে পারছে না। আকস্মিক ইভান এলো বাইরে থেকে। এত ঝগড়া কথা কাটাকাটি দেখে চিন্তিত দেখাচ্ছে তাকেও। ঈশান উপায় না পেয়ে মিছে মিছে বলে ওঠে, বস প্লিজ সাউন্ড করবেন না, ম্যাম ঘুমাচ্ছে। ভুলে যাচ্ছেন সে ঘুমোয়নি ঠিক মতো। ব্যাস এইটুকুই যথেষ্ট ছিল আফ্রিদের রাগ ঠান্ডা করার জন্য। ধূপটা পা ফেলে সিঁড়ি দিয়ে এগোতে লাগলো সে। পা জোড়া থামালো ঠিক নীলাদ্রির সামনে। অদ্ভুত ভঙ্গিতে ঘাড় বাঁকালো। নীলাদ চোখ জোড়া কেমন পৈশাচিক দেখাচ্ছে। শুষ্ক ঢোক গিলে নীলাদ্রি আফ্রিদ পাশ কাটিয়ে চলে গেল ওপরে। স্মাইলি ফুপিয়ে কেঁদে উঠল আকস্মিক, আপনার মতো বাজে লোকের জন্য এসব হচ্ছে। ও গড প্লিজ লিভ মি অ্যালোন। ইদ্রান রাগান্বিত স্বরে বলে ওঠে, প্লিজ প্রিন্সেস, এই অহেতুক ড্রামা আর করো না। ইলহামের থেকে দূরে থাকো। স্মাইলি চেঁচিয়ে উঠল, আমি আপনার থেকে দূরে থাকতে চাই লুসিফার। সজোরে ফ্লাইওভার বাসটা ছুঁড়ে ফেলল ইদ্রান। সে আপাতত স্মাইলিকে একা ছাড়তে পারবে না, আর না পারবে এই মুহূর্তে স্পেন ব্যাক করতে। খুব বড় সমস্যা হয়ে যাবে তাহলে। স্পেন বার্সেলোনা। বার্সেলোনার পুলিশ হেডকোয়ার্টারে ইন্টারোগেশন সেল। অল্প আলোয় ঢাকা দেয়ালে সেটে বসানো ধূসর রঙে আয়তাকার ঘড়ি যেন প্রতিটি সেকেন্ডে গুনে গুনে স্নায়ুতে চাপ সৃষ্টি করছে। ঘর জুড়ে এক অদ্ভুত শূন্যতা, কেবলমাত্র বাতাসে ভেসে বেড়াচ্ছে ধাতব হ্যান্ডকাফে ঠক ঠক শব্দ আর টেবিলের ওপর ছায়ার নাচন। রাইসা বসে আছে লোহার চেয়ারে, দুহাত শক্ত করে আটকানো হ্যান্ডকাপে। তার ঠোঁটের কোণে জমাট বাঁধা রক্ত যেন প্রতিটি প্রশ্নের উত্তর হয়ে দাঁড়িয়েছে। অথচ সে নির্বিকার চোখে, না আছে ভয় না আছে অনুতাপ। নিস্তব্ধতাই যেন তার সবচেয়ে বড় অস্ত্র। ভেতরে বসা লেডি অফিসার ক্লান্ত অথচ ক্রুদ্ধ কণ্ঠে পরপর প্রশ্ন ছুড়ে দিচ্ছে, হোয়াট ডু ইউ কাম ফ্রম? রাইসা নিশ্চুপ। ফের লেডি অফিসার আওড়ালো, হু ইজ বিহাইন্ড দিস মিশন? কোনো উত্তর নেই, শুধু রাইসার ঠান্ডা দৃষ্টি, যেন কথাগুলো কানে ঢোকার আগে শূন্যে মিলিয়ে যাচ্ছে। এক পর্যায়ে ধৈর্য ভেঙে যায় অফিসারের। ক্রোধে ফুঁসে ওঠে সে, টেবিলে মুষ্টি আঁচড়ে ধরে বলে ওঠে, স্পিক আপ। তারপর বিদ্যুৎ গতিতে ঘুষি বসিয়ে দেয় রাইসার মুখে। মুহূর্তেই ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে আসে। ঠোঁট ফাটা রক্ত মেঝেতে পড়ে। রাইসা সামান্য দুলে গেলেও শক্ত করে না, শব্দ করে না, কেবল তার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে ওঠে। ব্যথা দেহে লাগলেও মনে হয় তার হৃদয়ের গভীরে অন্য এক ঝড় বয়ে যাচ্ছে। ঘরের বাইরে ইসফিয়াজ দাঁড়িয়ে আছে, কাচের ওপারে দাঁড়িয়ে সবকিছু চোখে দেখছে। তার তীক্ষ্ণ দৃষ্টি প্রতিটি মুহূর্তে রাইসার দিকে গেঁথে আছে। ঠোঁটের রক্ত দেখে বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে তার, কিন্তু সে স্থির। পুলিশ অফিসারের পোশাক পরা মানুষটা এখন শুধুই দায়িত্বে বাঁধা। ভালোবাসা আছে বুকে, কিন্তু দায়িত্বের শেকলে আটকে গেছে তার হাত। রাইসার রক্তমাখা ঠোঁট থেকে ক্যামেরা ধীরে ধীরে জুম করে তার ঠোঁটে থামে। সে বাঁকা হেসে বলে ওঠে, তোমার বাপও আমার মুখ দিয়ে একটা শব্দ বের করতে পারবে না। আই ওয়ান্ট ইউ এনিথিং। ঘুমন্ত ন্যান্সি জেগে ওঠে। এলোমেলো পা হাত গুটিয়ে নিল। ঘাড়ে ব্যথা করছে তার। যখনই পুরোপুরি ঝাপসা দৃষ্টি পরিষ্কার হয়ে গেল, আটকে ওঠে সে। ডান দিকে তাকাতে দেখে আফ্রিদ গালে ভর দিয়ে তার দিকে পলক্ষীন দৃষ্টিতে তাকিয়ে আছে। ধরপড়ে উঠে বসলো ন্যান্সি। আফ্রিদ এখনো একই শার্ট প্যান্ট পরে আছে, মনে হয় ফ্রেশ হয়নি সে। আশ্চর্য হলো ন্যান্সি। সুমশ্রীর কপালে ভাঁজ পড়ল তার। কিসচিত সন্দিহান কণ্ঠে শুধোয়, আপনি এখানে কি করছেন? আফ্রিদ যেন প্রশ্নটা শুনে না শোনার ভান করলো। পরপর খুব স্বাভাবিক স্বরে বলল, তোকে দেখছিলাম, তুই দেখতে হট। ন্যান্সি বিস্ময় আর একটু পিছিয়ে গেল। মানে? চোখ কুঁচকে তাকাতে আফ্রিদ শিশুর মতো ঠোঁট উল্টে বলল, আমার তো তোকে ঘুমের মধ্যে লাল নীল কালো সাদা সব রঙে ভালোবাসতে ইচ্ছে করছিল। ন্যান্সি এক মুহূর্ত থমকে তাকালো, তারপর ঠোঁটে মেকি হাসি এনে বলল, পৃথিবীতে যদি বেস্ট নির্লজ্জের অ্যাওয়ার্ড দিত, আপনি নিশ্চিতভাবে প্রথম হতেন। আফ্রিদ ঠোঁট কামড়ে হাসলো। তার দৃষ্টি এখনো ন্যান্সির মুখে স্থির। সে খুব শান্ত স্বরে বলল, তাহলে সরকারকে বলে এমন একটা অ্যাওয়ার্ড ফাংশন আয়োজন করি, কি বলিস তুই?